শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক অর্থনীতি, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই তোমরা এই করোনা মহামারীতে ঘরে আছো, ঘরে থাকো, তাই বলে লেখাপড়া বন্ধ করা চলবে না, লেখাপড়াও এগিয়ে নিয়ে যেতে হবে। এ কারণেই আমাদের এই পদ্ধতিতে ক্লাস নেওয়া। তো আমরা আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থনীতি প্রথম পত্র, নবম অধ্যায়। তোমরা দেখতে পাচ্ছ পরে আমি লিখে রাখছি নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। তো এই ক্লাস শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো সামগ্রিক আয় কি, কিভাবে সামগ্রিক আয় পরিমাপ করা হয়, তারপর হলো জিএনআই কি, এনএনআই কি, এরপর হলো জিডিপি কি, এনডিপি কি এবং পিআই ও ডিআই কি, এই সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে পরে আমরা শুরু করি। প্রথমেই এআই, তার মানে এগ্রিগেট ইনকাম। এগ্রিগেট ইনকাম সাধারণত একটি বছরে বা একটি নির্দিষ্ট সময় আমরা বলতে পারি এটা যে একটি ফিসকাল ইয়ারে একটি দেশের যে সমস্ত সেবাকর্ম, চূড়ান্ত সেবাকর্ম, দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার বাজার দরের সমষ্টিকে বা বাজার দামকে এর সমষ্টি করলে যা পাওয়া যায় সেটা হলো সামগ্রিক আয়। এটাকে আমরা আবার ন্যাশনাল ইনকাম বলে থাকি। তাহলে পরে আমরা সেটা লিখতে পারি এনআই সমান ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম। তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হলো মেথডস অফ ন্যাশনাল ইনকাম। জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি রয়েছে। সেই তিনটি পদ্ধতির প্রথম পদ্ধতি হলো একটা হলো উৎপাদন পদ্ধতি, দ্বিতীয়টা হলো আয় পদ্ধতি, এবং 3 নম্বরে হলো ব্যয় পদ্ধতি। আমরা জানি ন্যাশনাল ইনকাম পরিমাপের ক্ষেত্রে উৎপাদন পদ্ধতির যদি আমরা আলোচনা করতে যাই তাহলে একটি সমাজে যে কতগুলো অর্থনৈতিক খাত আছে সেই খাতগুলো এর সমন্বয় করে আমরা সেই পদ্ধতি ব্যবহার করে জাতীয় আয় পরিমাপ করতে পারি। সেই প্রত্যেকটি খাতকে যদি আমরা এক্স ধরি তাহলে পরে মনে করি আমরা অর্থনীতিতে x1, x2, x3 xn খাত বিদ্যমান। তাহলে এই প্রত্যেকটি খাতের উৎপাদিত চূড়ান্ত দ্রব্যের যে বাজার মূল্য রয়েছে, ধরা যাক x1 খাতের বাজার মূল্য হল P1, x2 খাতের বাজার মূল্য P2 এবং x3 খাতের বাজার মূল্য হল P3। এরকমের করে আমরা বাজার মূল্য Pn পর্যন্ত পেতে পারি। তাহলে প্রত্যেকটি খাতের চূড়ান্ত দ্রব্য বা উৎপাদিত চূড়ান্ত দ্রব্যের পরিমাণকে আমরা ওই দ্রব্যের বাজার মূল্য দ্বারা গুণ করে এই সমস্ত খাতকে আমরা একত্রিত করে যে আয় পাবো সেটাকে আমরা সামগ্রিক আয় বলতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি এম আই
P1 প্লাস x2 P2 প্লাস x3 P3 এরকমের পরে প্লাস ডট 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 প্লাস xn Pn, যেখানে n সমান সমান 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। আমরা নির্দিষ্ট করে বলতে পারি না এখানে কতটি খাত রয়েছে, সেই খাতকে আমরা ধরে নিই ইনফিনিটি পর্যন্ত। তাহলে তারপর আমরা সমষ্টি করতে পারি x n p n। তাহলে এভাবে আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব আয় পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে নির্ণয় করা যায়। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এবং তোমরা এটা জেনে এসেছো যে উৎপাদনের উপাদান ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর্থনীতিতে চারটি। কি কি আমরা সেটা জেনে নিই। একটা হলো ভূমি, উৎপাদনের উপাদান কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে ভূমির মূল্যকে আমরা ধরতে পারি কি? খাজনা। খাজনা আমরা কিভাবে লিখে থাকি? আর দ্বারা, আর শ্রম ওয়াইস ডব্লিউ দ্বারা, মূলধন সুদ এবং সংগঠনের মূল্য পাই দ্বারা নির্দেশ করে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা ন্যাশনাল ইনকাম করতে পারি এনআই সমান সমান সামেশন আর প্লাস সামেশন ডব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই। এভাবেও আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারি। এইটা আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় এবং অধ্যাপক পিলু এই তত্ত্ব উপস্থাপন করেছেন। এবারে আমরা যাব ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়। তোমরা জানো ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের ধারণাটি দিয়েছেন অধ্যাপক ফিশার। তিনি বলেছেন জাতীয় আয় নির্ণয় হবে মোট ব্যয়ের সমষ্টি এবং মোট বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। তাহলে পরে আমরা দেখে নিই সেটা। তাহলে এন আই সমান সমান মোট ব্যয় যোগ মোট বিনিয়োগ ব্যয়। এটা এভাবে লিখতে পারি আমরা সামেশন সি প্লাস সামেশন আই। এভাবেও আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারি। তাহলে জাতীয় আয় নির্ণয়ের তিনটি পদ্ধতি, একটি হলো উৎপাদন পদ্ধতি, আরেকটি হলো আয় পদ্ধতি এবং অপরটি হলো ব্যয় পদ্ধতি। এই তিন পদ্ধতিতে আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারি। তবে জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা পড়তে হয়, যেমন দ্বৈত গণনার সমস্যা। ধরে নেওয়া যাক যেমন কৃষি পণ্য তুলা, যদি তুলার দাম প্রাথমিকভাবে কাউন্ট করা হয় তাহলে পরে তুলা থেকে সুতা, মাধ্যমিক পণ্য কাপড়। এখানে বলে নেওয়া যায় যেমন
আমরা যে চূড়ান্ত পর্যায়ে দ্রব্যটা ইউজ করি, যেমন শার্ট, প্যান্ট, এর আগে গার্মেন্টস ফ্যাক্টরি ওরা যেরকমের কাপড় কেনে, সেই কাপড়ের দাম যদি বিভিন্ন স্তরে পরিমাপ করা হয়, তাহলে জাতীয় আয় দ্বৈত গণনার সমস্যা তৈরি হয়। এখানে খেয়াল করতে হবে, চূড়ান্ত দ্রব্যের এই জাতীয় আয় পরিমাপ সম্ভব, আদারওয়াইজ এখানে দ্বৈত গণনার সমস্যার জন্য আমরা এইটা সঠিক উপস্থাপন করা সম্ভব হবে না। এবারে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা দেখব সেটা হলো GNI। দেখো এখানে লেখা আছে GNI, এইটা যদি এভিডেশন করি তাহলে আসবে গ্রোস ন্যাশনাল ইনকাম। তাহলে দেখা যাক সাধারণত একটি বছর একটি দেশের বা একটি নির্দিষ্ট অঞ্চলের উৎপাদিত চূড়ান্ত সেবাকর্ম এবং ওই দেশের নাগরিকের অর্জিত আয় এর সমষ্টিকে আমরা GNI বলে থাকি। এইখানে মনে রাখতে হবে, GNI এর মধ্যে বিদেশে যারা নাগরিক রয়েছেন, যারা আমাদের দেশে মানে বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন, তাদের ইনকাম GNI এর মধ্যে ধরা যায় না। অপরদিকে GDP আমরা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তাহলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এটা হলো একটি দেশের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে দেশে উৎপাদিত বা দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবাকর্মের যে বাজার মূল্য হয় তাকে আমরা জিডিপি বলে থাকি। জিডিপিতে আমাদের দেশের যারা প্রবাসে রয়েছেন তাদের ইনকাম জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, অথচ যারা বিদেশি রয়েছেন, যারা আমাদের দেশে কাজ করেন, তাদের ইনকাম এই জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থীরা এবার আসো, NNI কি? NNI বলতে আমরা যেটা বুঝি সেটা হলো নিট ন্যাশনাল ইনকাম। নিট ন্যাশনাল ইনকাম। নিট ন্যাশনাল ইনকামের একটা সূত্র রয়েছে, সূত্র NNI সমান সমান GNI মাইনাস CCA। এই CCA টা হলো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, যেটাকে আমরা অবচয় ব্যয় বলে থাকি। অবচয় ব্যয়টা হলো আমরা যে সমস্ত মূলধন ব্যবহার করে থাকি, ধরা যাক আমরা যেই মেশিন দ্বারা ধানের মাধ্যমে চাল বের করি, সেই মেশিন ব্যবহারের ফলে মেশিনের কোনো পার্টস ক্ষয় হয়ে গেল, এখন ওই পার্টসটা চেঞ্জ করে নতুন করে আমরা সেই মেশিনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারি। তাহলে এখানে বলতে হবে মেশিনটা হলো আমাদের মূলধন এবং এর পার্টস যেটা আমরা উৎপাদন চলাকালীন সময়ে পরিবর্তন করলাম এবং তাতে যে ব্যয় হলো সেই ব্যয়টার নাম হলো মূলধনের অপচয় ব্যয় বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। তাহলে GNI থেকে CCA বা DC, এটার আরেকটি নাম আছে, সেটাকে আমরা বলতে পারি DC বা ডিপ্রিসিয়েশন কস্ট,
তাহলে এই কষ্টটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব নেট ন্যাশনাল ইনকাম। একইভাবে আমরা এনডিপিটা দেখতে পাই, সেটা হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে পরে এটার একটা সূত্র, সেটা হলো এনডিপি সমান সমান জিডিপি মাইনাস সিসিএ অবলিক ডিসি। এক্ষেত্রেও আমরা জিডিপি থেকে যদি ডিসি বাদ দেই বা সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বলতে পারি। তাহলে এভাবে আমরা জিএনআই, এনএনআই এবং জিডিপি ও এনডিপি পরিমাপ করতে পারি। এবার আসো পিআই সম্পর্কে জানি। পিআই মানে হলো পার্সোনাল ইনকাম। একটি ব্যক্তি বা একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ অর্থ উপার্জন করেন বা যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করেন তার আর্থিক মূল্য, সেই আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা পার্সোনাল ইনকাম বলতে পারি। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যদি ওই ব্যক্তির কাছে অন্য কারো পাওনা থাকে, আমরা এখানে বলতে চাই সেটা হলো হস্তান্তর পাওনা, সেটা বাদ দিতে হবে। সেইটা বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটার নাম হলো পার্সোনাল ইনকাম। এবার আসবো ডিসপোজেবল ইনকাম। এবার যেই অর্থটা বা যেই টাকাটা আমরা খরচ করতে পারব, পার্সোনাল ইনকাম থেকে যেই অর্থ আমরা ব্যয় করতে পারবো সেটার নাম হলো ডিসপোজেবল ইনকাম বা ডিআই, বা এটার বাংলা নাম হলো ব্যয়যোগ্য আয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে এই পাঠে, এই আলোচনায় যা শিখতে পারলাম সেটা হলো এইদিকে ইনকাম, এবং এইদিকে ইনকামের পদ্ধতি তিনটি পদ্ধতি হয়ে থাকে। একটা হলো উৎপাদন পদ্ধতি, একটা হলো আয় পদ্ধতি। এখানে বলে রাখা ভালো, উৎপাদন পদ্ধতির প্রবর্তক হলেন অধ্যাপক মার্শাল, এবং দ্বিতীয়টি হলো আয় পদ্ধতি। আয় পদ্ধতি এর জনক হলো অধ্যাপক পিগু, এবং অপরটি হলো ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতির প্রবর্তক হলো আরভিং ফিশার। এবং আমরা আজ জানতে পারলাম জিএনআই কি, এনএনআই কি, এবং জিডিপি কি, এনডিপি কি। তোমরা বাসায় জিএনআই ও জিডিপি এর পার্থক্য, এই দুইয়ের মধ্যে পার্থক্য, এটা পড়বে। তোমাদের যে বই আমরা ইতিপূর্বে সাজেশন করেছি, সেই বই থেকে তোমরা জিএনআই ও জিডিপি এর পার্থক্য দেখবে, এনএনআই এবং এনডিপি এর পার্থক্য দেখবে। এই পরিস্থিতিতে তোমরা তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।